देखा तेनू पहली पहली बार वे होने लगा दिल बेकरार वे रब मैनू की हो गया दिल जानिए हाय मैनू की हो गया। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য রাঙিয়ে দেওয়া ভালোবাসা স্টোরিটার পার্ট 4 নিয়ে। তো চলো শুরু করি। তোমরাও লাইক সাবস্ক্রাইব করে বসে পড়ো। প্রভঞ্জনের তাণ্ডবে ধরিত্রী লণ্ডভণ্ড হওয়ার পথে। দোকানে থাকা 4-5 জন বয়স্ক ব্যক্তি দোয়া পাঠ করছে। পাশে একটা বড় গাছ ভেঙে পড়েছে আরেকটা দোকানের উপর। বাতাসের তোড়ে দোকানে দাঁড়িয়ে থাকা দায়ী হয়ে গেছে। তে রীতিমতো ভয়ে কাঁপছে। এই ঝড় কতক্ষণ চলবে সে ধারণা ওর নেই। দোকানে অবস্থান নেওয়া প্রায় 10-12 জন মানুষের মধ্যে ও একা একটা মেয়ে। সেই সময় জাংকুক পাশে না থাকলে কি হতো আল্লাহই জানে। তে এক নজর তাকায় জাংকুকের দিকে। ঝড়ো বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। সে এক হাত দিয়ে তের পেটের পিছন দিয়ে জড়িয়ে রেখেছে, অপর হাত দিয়ে এলোমেলো চুলগুলো বারবার ঠিক করছে। বাতাসের দাপটে সে তার চোখ ঠিকমতো খুলতেও পারছে না। প্রায় 1 ঘন্টা পর ঝড় থেমে শুরু হয় বৃষ্টি, সাথে বজ্রপাত। বজ্রপাতের শব্দে বারবার কেঁপে উঠছিল তে। বিষয়টা জাংকুকের নজর এড়ায় না। সে এক ঝাটকায় তেকে নিজের সাথে জড়িয়ে নেয়। দোকানে সবাই অবাক হয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। সেদিকে জাংকুকের নজর দেওয়ার সময় নেই। সে ব্যস্ত তার রমণীকে সুরক্ষা দিতে। জাংকুকের এমন কাণ্ডে তে প্রথমে চমকে উঠলেও বজ্রপাতের কথা চিন্তা করে জাংকুকের বুকেই মুখ গুজল। ম্যাম, বৃষ্টি নেই আর। জাংকুকের মৃদু স্বরে ডাক শুনে তার বুক থেকে মুখ তুলল তে। কতক্ষণ লোকটার বুকে মুখ গুজেছিল সেটা বলতে পারবে না ও। এতক্ষণে নিজের কাজের জন্য লজ্জা লাগছে তের। বাড়িতে যাব। রিকশাওয়ালা মামা কই? তে এদিক ওদিক তাকিয়ে রিকশাওয়ালাকে খুঁজছে। মামা রিকশায় যেতে পারবেন না বোধ হয়। তার রিকশার উপরে গাছের ডাল ভেঙে পড়েছে। আকাশে মেঘের উপস্থিতি দেখেই কলেজে আপনাকে বলেছিলাম আমার সাথে যেতে। আবারও বৃষ্টি নামতে পারে, তাই বলছি আমার সাথে চলুন। তে আকাশের দিকে তাকিয়ে দেখলো, সত্যি মেঘ এখনো আছে। বৃষ্টি এখন নেই ঠিকই, কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে। কিন্তু ও জাংকুকের সাথে যেতে ভয় পাচ্ছে। গ্রামের লোকজন অপরিচিত কারোর সাথে ওকে দেখলে বিষয়টা ভালোভাবে নেবে না। আর যদি একবার বিষয়টা রিনা আক্তারের কানে যায় তবে ওকে হেনস্থ হতে হবে। কি করবে বুঝতে পারছে না মেয়েটা। আমি রিক্সাতেই যাব। আপনার সাথে গেলে গ্রামের লোকজন দেখে ফেলবে। ওকে, আমি আপনাকে গ্রামের সীমানায় পৌঁছে দিয়েই চলে আসব। কেউ দেখবে না। তবুও রিক্সায় যাওয়ার কথা ভাববেন না। প্রতিমধ্যে বৃষ্টি শুরু হলে আবারও কি কোনো দোকানে দাঁড়াবেন, তখন কিন্তু আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমি থাকবো না। তে অনেকক্ষণ চুপচাপ থেকে আবারও মুখ খুলল। গ্রামের সীমানা থেকে আমাদের বাড়ি অনেকটা দূরে, হেঁটে যেতে আমার কষ্ট হবে। তের এমন কথায় কপাল চাপড়ালো জাংকুক। আপনার এই সমস্যার সমাধানও কি আমাকেই করতে হবে? তাহলে চলুন, আপনার গ্রামের বাজার পর্যন্ত নিয়ে যাব আপনাকে। না, আমি আপনার সাথে বাজার পর্যন্ত যেতে পারবো না। লোকজন দেখলে খারাপ ভাববে। ওয়েট, আমি ব্যবস্থা করছি। জাংকুক প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে হাঁটতে হাঁটতে রাস্তার দিকে চলে যায়। প্রায় 10 মিনিট পর জাংকুক আসে তের কাছে। মেয়েটা এতক্ষণ বসে বসে বিরক্ত হচ্ছিল। সরি ম্যাম, দেরি হয়ে গেল। চলুন বেরিয়ে পড়ি। আমি আপনাকে গ্রামের সীমানায় পৌঁছে দেব। আপনি সেখান থেকে অটোরিকশায় করে বাড়িতে যাবেন। সেখানে আপনার জন্য একটা অটোরিকশা দাঁড়িয়ে আছে। জাংকুকের পিছু পিছু তে ওর বাইকের কাছে যায়। পুরো রাস্তা জড়সড় হয়ে বসেছিল তে। ওকে জড়সড় হয়ে বসে থাকতে দেখে জাংকুকও আর বাইকের গতি বাড়ালো না। গ্রামের সীমানায় আসতেই তে বাইক থেকে নেমে অটোরিকশায় গিয়ে উঠে বসে। আপনার এত বড় উপকার করলাম, একটা ধন্যবাদও দিলেন না ম্যাম। আবার না বলেই চলে যাচ্ছেন। আজকাল কারোর উপকার করতে নেই দেখছি। তাই নিজের বাইকের জ্বালানি খরচ করলাম। জাংকুক তেকে অটোরিকশায় উঠতে দেখে দৌড়ে গিয়ে কথাটা বলল। জাংকুকের কথায় হতভম্ব তে, একটু লজ্জাও পেয়েছে। ও অপ্রভিত হয়ে বলল,
কত টাকা জ্বালানি গেছে আপনার বলুন, আমি টাকা দিয়ে দিচ্ছি। তের কথা শুনে জাঙ্কুকের চোখ বড় বড় হয়ে গেছে। কেউ ওকে এমন কথা বলতে পারে তা ওর কল্পনাতেও ছিল না। শুকনো হেসে বলল, লাগবে না আপনার টাকা, ওই টাকা দিয়ে বরং আপনি ফলমূল আর হরলিক্স কিনে খাবেন। তবুও যদি বুদ্ধি শুদ্ধি পারলে আপনার বাবাকে বলবেন আপনাকে যেন নিয়মিত দুধ ডিম খাওয়াই। আসছি। জাঙ্কুক এমন কথা কেন বলল সেটা ধরতে পারল না তে। ও মনে মনে চিন্তা করছে, আমার কথাই ভুল কোথায়? সে আমাকে তার বাইকের জ্বালানি খরচ করে এত দূর নিয়ে এসেছে, তাই আমিও টাকা দিতে চেয়েছি। হ্যাঁ, তাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সেটা দিতে আমার ইচ্ছে করেনি। এতে আমার দোষ কোথায়? তে, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে কতবার ফোন দিয়েছি, একবারও ফোন রিসিভ করিসনি। ঝড় বৃষ্টির মধ্যে কোথায় ছিলি তুই? তে বাড়িতে ঢুকতেই ছুটে আসলো জিমিন। একটা দোকানে ছিলাম, ফোন ব্যাগে ছিল, তাই বুঝতে পারিনি। তে আর কিছু বলল না। যা, ফ্রেশ হয়ে নে, আম্মু তোকে আজ আমাদের সাথে খেতে বলেছে। তোর আসতে দেরি হচ্ছে দেখে আমিও খাইনি। জিমিন তের দিকে তাকিয়ে বুঝতে পারলো ও কিছু একটা হয়েছে। বিষয়টা সে পরে জিজ্ঞেস করবে ভেবে কিছু বলল না। 10 দিন পর বেগম গ্রামে এসে জানায় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ওর জব হয়েছে। ওর পোস্টিং হয়েছে চিটাগং। আগামী মাসে ওকে জয়েন করতে হবে। হাতে আর 7 দিন সময় আছে। তে, আমার কথা মন দিয়ে শোন। আমি চিটাগং গিয়ে চাকরিতে জয়েন করি, এরপরে একটা বাসা নেব। সব ঠিকঠাক করে তোকে আমার কাছে নিয়ে যাব। তুই শুধু এখানে এসে পরীক্ষা দিবি, বুঝেছিস? আব্বাকে রেখে যেতে হবে ভাইয়া। আব্বা অসুস্থ, যখন তখন শরীর খারাপ হয়ে যায়। আম্মু সবটা একা সামলাতে পারবে? তাদের চিন্তা তাদেরকেই করতে দে। আব্বা অসুস্থর জন্য কি তোকে আমি ছোট মার কাছে ফেলে রেখে যাব? আব্বার আগেও চিকিৎসা হতো, এখনো হবে। আমি প্রতি মাসে আব্বার চিকিৎসার জন্য টাকা পাঠাবো, বাকিটা ছোট মা বুঝে নেবে। আমি তোকে এখানে রাখবো না। তুমি যাওয়ার আগে আব্বাকে একবার ডাক্তারের কাছে নিয়ে যেও। আজকাল আব্বা ভালো করে খেতেও পারে না। কালকেই নিয়ে যাব। জিমিনকে আসতে দেখে বেগম কথা বন্ধ করে জিমিনের দিকে তাকায়। দুই ভাই বোন মিলে কি সলা পরামর্শ করছিস শুনি তো? জানিস জিমিন, ভাইয়া আমাকে চিটাগাং নিয়ে যাবে। বড় চাচিকে বলে প্রথমবার তোকেও আমাদের সাথে নিয়ে যাব। বাবা, ভাই বোন মিলে সব সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস দেখছি। তা তোর দামড়া ভাইয়ের বিয়ে দিবি না? বিয়ের অভাবে তোর ভাইয়ের চুলে পাক ধরেছে দেখ। জিমিন বেগমকে খোঁচাতে চাইছে। আমার বিয়ে নিয়ে তোর ভাবতে হবে না। শুনলাম তোর নাকি বিয়ের কথা চলছে, ছেলে নাকি পাশের গ্রামের। বেগমের কথা শুনে জিমিনের মুখ কালো হয়ে যায়, ওর চোখে পানি ছলছল করছে। বিয়ের কথা হলেই কি বিয়ে হয়ে যায়? তুমি কোথায় থেকে শুনলে এসব? জিমিন, তুই একটু বস, আমি এক্ষুনি আসছি। জিমিনকে কোনো কথা বলতে না দিয়েই বেরিয়ে গেল তে। কাঁদছিস নাকি? মিটমিটিয়ে হেসে বলল বেগম। চুপ করো বদলোক, আমার কষ্ট দেখে তোমার হাসি পাচ্ছে? শুধু হাসি নয়, মজাও পাচ্ছি। দাওয়াত দিবি না তোর বিয়েতে? বেগমের বাচ্চা, তোমাকে আমি খুন করে ফেলবো। আমি শুধু তোমার বউ হতে চাই। জিমিন বেগমের চুলগুলো 2 হাতে মুঠোয় নিয়ে আচ্ছা মতো ছাড়িয়ে দিল। আমার চুলগুলো ছিঁড়ে ফেলবি নাকি? টাকলা ছেলেকে কোনো মেয়ে জামাই হিসেবে পছন্দ করে না, এটা তোর জানা নেই? আমি পছন্দ করলেই হবে। আমি ছাড়া কোনো মেয়ে তোমার দিকে তাকালে তার চোখ আমি অন্ধ করে দেব। পায়ের আওয়াজ পেতেই জিমিন বেগমের চুল ছেড়ে চেয়ারে গিয়ে বসে পড়ে। ভাইয়া, জিমিন দেখ কি বানিয়েছি। তে লুচি আর আলুর দম নিয়ে এসেছে। আরে বাস, কখন করেছিস এইসব? এসব কি শুধু তোর ভাইয়ের জন্য নাকি আমার জন্যও আছে? জিমিন একটা লুচি নিয়ে খানিকটা খেয়ে তারপরে কথাটা বলল। আমার ভাইয়া কি এতগুলা খেতে পারবে? তুইও খা। তুই লুচি করেছিস, ছোট মা কিছু বলেনি? কি বলবে, তুমি তো তেল ময়দা আলু সব কিনে দিয়েছো। পৃথা পেঁয়াজকে দিয়েছিস, আব্বা খেয়েছে, সবাই খেয়েছে। এবার তুমি আর জিমিন খাও। তুই খেয়েছিস?
হ্যাঁ ভাইয়া, আমিও খেয়েছি। বেগম একটা লুচি ছিঁড়ে কিছুটা আলুর দম নিয়ে প্রথমে দেখে খাওয়াই, তারপরে নিজে খাই। জাঙ্কুক, তোমার বড় চাচ্চু কাল দেশে ফিরছে, তুমি কি তাকে রিসিভ করতে যাবে? নিজের অফিসে বসে আছেন মিস্টার নামজুন। জাঙ্কুক একটা কাজে এসেছিল বাবার কাছে, তখনই তিনি ছেলেকে তার বড় ভাইয়ের আগমনের খবর দিলেন। প্লেন কখন ল্যান্ড করবে? ফোন টিপতে টিপতে জবাব দেয় জাঙ্কুক, আগামীকাল সন্ধ্যা 6টায়। ওকে, আমি কাল বিকেলে রওনা দেব। বিকেলে রওনা দিলে ঢাকায় পৌঁছাতে তোমার রাত 10টার বেশি বেজে যাবে। ততক্ষণ কি বড় ভাই তোমার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করবে? বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন নামজুন। আমিও প্লেনেই যাব, চাচ্চুর প্লেন ল্যান্ড করার আগে আমি এয়ারপোর্টে পৌঁছে যাব। তোমার আজকে ঢাকায় গেলে ক্ষতি কি? এমন তো নয় যে সেখানে আমাদের থাকার জায়গা নেই, আমাদের ফ্ল্যাট আছে ঢাকাতে। তুমি আজকে যাও, কালকে সারাদিন রেস্ট নিও। আমি কালকে বিকেলে যাব। কেন বুঝতে চাও না? এখানে আমার একটা পিছুটান আছে, যাকে একদিন না দেখলে আমার দমটা বন্ধ হয়ে আসে। মিস্টার নামজুন বুঝতে পারলেন। তিনি সিদ্ধান্ত নিলেন বাসায় গিয়ে তার ছেলের বিয়ের ব্যাপারে স্ত্রীর সাথে কথা বলবেন। তেয়ার জিমিন বাড়ি থেকে বেরিয়েই রাস্তায় রিক্সা দাঁড়িয়ে থাকতে দেখলো। এটা বেশ কিছুদিন যাবতই হয়ে আসছে, অথচ আগে ওরা বাজার পর্যন্ত হাঁটার পরেই রিক্সার দেখা পেত, কিন্তু এখন ওদের কষ্ট করে বাজার পর্যন্ত হেঁটে যেতে হয় না। মামা যাবেন? জামু। আপনারা এনজি কলেজ যাইবেন তো? চলেন, 50 টাকায় ভাড়া দিয়েন। রিক্সাওয়ালা হুড়বুড় করে বলল। রিক্সাওয়ালার কথা শুনে ওরা একে অপরের মুখ চাওয়াচাই করলো, বুঝতে পারছে না কি হচ্ছে। যাইবেন না মা? এখন না গেলে আপনাকেও দেরি হইব। ওদের চুপচাপ থাকতে দেখে বলল রিক্সাওয়ালা। এবার জিমিন কিছু একটা আঁচ করতে পেরেছে। আমার মনে হচ্ছে কেউ আপনাকে পাঠিয়েছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমরা আপনার রিক্সায় যাব না, আপনি যান। মা গো, আমার রুজি রোজগার এই রিক্সা দিয়াই, আপনারা না গেলে আমি আর রিক্সা চালাইতে পারবো না। রিক্সা চালাইয়া মাইয়াডারে পড়াশোনা করাই, আমার রুজি রোজগার বন্ধ করেন না মা। রিক্সাওয়ালার করুণ সুরে ওরা আর না করতে পারলো না, উঠে বসলো রিক্সায়। মামা, এবার বলুন তো, আপনাকে আমাদের নিয়ে যেতে কে পাঠিয়েছে? কি বলেছে সে আপনাকে? তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলো জিমিন। জিয়ন জাঙ্কুক কালকে আমারে আপনাদের ঠিকানা দিয়ে বলছে সকাল সকাল আইতে। কইছিল আপনারা বাড়ি থেকে বের হয়ে যেন আমার রিক্সায় ওঠেন। এই ভাড়াও মিঠাই দিছে, কিন্তু আপনাদের থেকে আবার ভাড়া নিতে কইছে, না হলে আপনারা সন্দেহ করবেন তাই। জিমিন তে দুইজনই বুঝতে পারলো গত কয়েকদিন যাবৎ বাড়ির সামনে রিক্সা বা অটোরিক্সা থাকার রহস্য। রিক্সা এসে কলেজের গেটে দাঁড়ালে ওরা নামতেই কারো উচ্চ হাসির আওয়াজ পেয়ে ঘুরে তাকিয়ে দেখলো জাঙ্কুক ও তার গ্যাং। টেকে তাকাতে দেখে কয়েকজন বিগলিত হাসি দিয়ে সালাম দেয়। এরপর সবাই একে একে ওদের সালাম দিতে শুরু করলো। ওদের সালাম দেওয়া কমপ্লিট হলে আড়মোড়া ভেঙে দাঁড়ালো জাঙ্কুক। সানগ্লাসটি খুলে টি শার্টের সামনে ঝুলিয়ে এগিয়ে আসলো তেয়ের দিকে। জিমিন, এরপর থেকে তোমার বোনকে একা কলেজে পাঠিও না। ভদ্রমহিলা অতিশয় বুদ্ধিমতী। অতিরিক্ত বুদ্ধি থাকার কারণে তিনি ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বসেন, যা তার জন্য ক্ষতির কারণ হতে পারে। জাঙ্কুকের কথা শুনে তে হতভম্ব হয়ে তাকায় জিমিনের দিকে। এই জিমিন, কি বলছে এই লোকটা? একদিন সাহায্য করেছে জন্য কি আমার মাথা কিনে নিয়েছে? সে নিজে একটা বুড়ো শিয়াল হয়ে আমাকে ইনসাল্ট করছে। তের কথা শুনে জাঙ্কুক খুকখুকিয়ে কেসে ওঠে, আর ওর সঙ্গপাঙ্গরা মিটমিটিয়ে হাসছে। যেই মানুষকে পুরো শহরের মানুষ ভয় পায়, যার সামনে কেউ গলা উঁচিয়ে কথা বলার সাহস করে না, সেই জিয়ন জাঙ্কুককে একটা মেয়ে জনসমক্ষে বুড়ো শেয়াল বলছে। এটা ওদের কাছে নতুন অভিজ্ঞতাই বটে। আমি আপনাকে মোটেও ইনসাল্ট করিনি ম্যাম। আপনাকে ইনসাল্ট করার দুঃসাহস আমার নেই। আমি শুধু আপনার কাজিনকে এটাই জানিয়েছি যে আপনি অতীব জ্ঞানী নারী। এতে আপনি খুশি না হয়ে রাগ করছেন কেন? জিমিন, তুই শুনলি? লোকটা আমাকে আবার ইনসাল্ট করলো। এত বড় ইনসাল্ট মেনে নেওয়া যায়? তুই বল। তের কথা শুনে জিমিন কপালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলো। এই মেয়েটাকে বোঝানোর সাধ্য ওর নেই।
আপনি আবারও আমাকে ভুল বুঝছেন ম্যাম। আমি জাঙ্কুক কথা শেষ করতে পারলো না, তার আগেই ধমক দিয়ে উঠল তে। এই চুপ করুন, আপনার কোনো কাজ নেই? যখনই দেখবো তখনই দেখি এখানে সেখানে চৌকিদারের মতো টহল দিয়ে বেড়াচ্ছেন। জাঙ্কুক নিজের ঠোঁটে তর্জনী আঙ্গুল দিয়ে চুপচাপ দাঁড়িয়ে ওর রমণীর দিকে তাকিয়ে আছে, প্রাণ ভরে দেখছে ওর রমণীকে। এদিকে তে এক মনে বকেই চলেছে। সারাদিন এই যে টই টই করে ঘুরে বেড়ান, বাড়ির মানুষজন কিছু বলে না? এই বয়সে বাপের হোটেলে খেতে লজ্জা করে না আপনার? জিমিনের এবার ভয় হয়, ও বুঝতে পারছে তে এখন লাইন ছেড়ে বেলাইনে কথা বলা শুরু করবে, তাই ও তের হাত চেপে ধরলো, আলতোভাবে চাপ দিল তের কবজিতে। কিন্তু তাতেও তের হুঁশ হলো না, ও খেকিয়ে উঠলো জিমিনের উপর। কি হয়েছে, এভাবে চাপাচাপি করছিস কেন? তুইও কি ওদের সাথে হাত মিলিয়ে আমাকে ইনসাল্ট করতে চাস? সরি ম্যাম, আপনি শান্ত হন। এই সুগা, ভাবিকে একটা সফট ড্রিঙ্কস এনে দে। আর তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? দেখছিস না তোদের ভাবি রেগে গেছে? বাতাস কর। গুরুজনকে রাখতে দেখেও তোরা এমন নিউট্রাল আছিস, তোদের দেখে আমার লজ্জা হচ্ছে। জাঙ্কুকের ধমকে সবাই ছুটে এসে হাতের কাছে যে চা পেয়েছে তাই দিয়েই বাতাস করতে শুরু করে। সুগাও ছুটে যায় সফট ড্রিঙ্কস আনতে। কে আপনার ভাবি? কোন অ্যাঙ্গেল থেকে আমাকে আপনার ভাবি মনে হয়? সরি বলে ঢং দেখাচ্ছেন? তের কথায় জাঙ্কুক চোখ বড় বড় করে তাকায় তের দিকে। জিমিনের ভীষণ হাসি পাচ্ছে তের বোকামিতে। যে অ্যাঙ্গেল থেকেই দেখি না কেন, আপনাকে আমার বউই মনে হয়। আপনাকে বউ ব্যতীত অন্য কিছু ভাবতেই পারি না। যে মেয়ে শুধু জিয়ন জাঙ্কুকের বউ হওয়ার ক্ষমতা রাখে, তাকে অযথায় ভাবি ডেকে কেন নিজের পুরুষত্বকে ছোট করব? আর আমি মোটেও ঢং করছি না, আমি শুধু আপনাকে ভয় পাওয়ার চেষ্টা করছি। শুনেছি সব পুরুষরাই তাদের স্ত্রীদের ভয় পায়, স্ত্রীকে ভয় না পেলে সংসার জীবন নাকি মধুর হয় না। তাই আমি আগে থেকেই সংসার জীবন মধুর করার চেষ্টা করছি। ভাইয়া, আমরা যাই, ক্লাস শুরু হতে দেরি নেই। আপনি ওর কথায় কিছু মনে করবেন না। এটা নিয়ে যাও, তোমার কাজিনের এটা দরকার। আর হ্যাঁ, আমি কাল থাকছি না, তাই তোমাদের সাথে দেখাও হবে না। তবে আলহামদুলিল্লাহ। জাঙ্কুকের কথা শেষ না হতেই তে বিড়বিড়িয়ে বলল, তবে সেটা জাঙ্কুকের কানে ঠিকই পৌঁছেছে। এই মেয়েকে আমার সামনে থেকে এক্ষুনি নিয়ে যাও জিমিন। ওকে তোমরা দিনরাত সহ্য করো কিভাবে? ওকে সহ্য করার জন্য তোমরা দুই একটা প্রাইজ ডিজার্ভ করো। জিমিন বুঝলো জাঙ্কুক ভীষণ ভাবে রেগে গেছে, তাই ও তেকে টেনে টুনে ভিতরে নিয়ে যায়। জাঙ্কুক, দেখে শুনে একটা বোকার হদ্দকেই তোর পছন্দ করতে হলো? এই মেয়েটা তোর সুখের ঘুম হারাম করে দিয়েছে এখন থেকেই। বাকি জীবন তোর সুখে কাটবে না, এটা আমি নিশ্চিত বলতে পারি। নিজেই নিজের কপাল চাপড়ে বলল জাঙ্কুক। সেদিন দুপুরের আগেই জাঙ্কুক ঢাকায় রওনা দিল। প্লেনে যাওয়াই সময়ের আগেই ঢাকায় পৌঁছে গেছে। নিজের ফ্ল্যাটে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যায়। জাঙ্কুক বেটা, তাড়াতাড়ি আমার বুকে এসো। বড় চাচার গলা পেয়ে ফোন পকেটে রেখে উঠে দাঁড়ায় জাঙ্কুক। ও বরাবরের মতো ভিআইপি লাউঞ্জে বসে অপেক্ষা করছিল। চাচ্চু, আমার হিরো, তুমি চলে এসেছো। জাঙ্কুক দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো ওর বড় বাবাকে। কেমন আছো আমার বেটা? বাসায় সবাই কেমন আছে? সবাই জোশ আছে চাচ্চু, তুমি কেমন আছো? বড় মা, সাত ভাইয়া, কীর্তি, ওরা কেমন আছে? সবাই ভালো আছে। তুমি কি একা এসেছো? যে হোক এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজলেন। চিল চাচ্চু, আমি একা আসিনি, তোমার লোকজনও এসেছে, ওরা বাইরে অপেক্ষা করছে। এলাকার খবর সব ভালো? আমার অনুপস্থিতিতে কোনো ঝামেলা হয়নি তো? ঝামেলা হওয়ার কোনো সুযোগ দিলে তো? দুজনে গল্প করতে করতে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যায়। জিমিন রে, কথা বলছিস না কেন? তোর সাথে কথা না বললে আমার কষ্ট হয়, জানিস না? প্লিজ বোন, একটু কথা বল। জিমিনের রুমে গিয়ে তে ওর পিছে পিছে ঘুরছে। তোর সাথে কথা বলে কোনো লাভ আছে? আমার কোনো কথা শুনিস তুই? ভুল হয়ে গেছে, আর এমন হবে না। আমি ওই লোকটার সামনে গেলে মুখ বন্ধ করে রাখবো। এবারের মতো কথা বল। জিয়ন জাঙ্কুক অন্যদের সাথে যেরূপ আচরণ করে, তোর সাথেও যদি তেমন আচরণ করতো, তুই কি কলেজে যেতে পারতিস?
বলতো আমায়। আমি খেয়াল করেছি সে তোর সাথে কথা বলার সময় যথেষ্ট নম্র আচরণ করে, কিন্তু তুই উল্টাপাল্টা কথা বলিস। আজ তাকে তুই খেপিয়ে দিয়েছিস। সে যদি মনে করে তোকে এই বাড়ি থেকে তুলে নিয়ে যাবে, তবে সেটা সে পারবে। তাকে বাধা দেওয়ার মতো কেউ আমাদের জেলায় নেই। তে এই তে, বাড়িতে আয়, কাম আছে। রিনা আক্তারের গলা শুনে জিমিন থেমে যায়। ও দরজার দিকে তাকায়। উঠানে দাঁড়িয়ে আছে রিনা আক্তার। আসছি আম্মা। যাই রে, রাতের খাবার রান্না করতে হবে। হ্যাঁ তুই যা, আমি একটু পরে আসছি। কেটে গেছে 15 দিন। বেগম চাকরিতে জয়েন করেছে। সে চলে গেছে চিটাগং। আগামী 2 মাসের আগে গ্রামে আসতে পারবে না। জাঙ্কুকও ভীষণ ব্যস্ত সময় পার করছে। রাজনৈতিক সমাবেশ সহ বিভিন্ন প্রোগ্রামে জেহবের সাথে সে অংশ নিচ্ছে। তাই সে তের সামনে আসতে পারছে না, কিংবা কথাও বলতে পারছে না। শুধু কলেজে এসে তেকে এক নজর দেখেই চলে যাচ্ছে। ভাইজান, আপনার ভাতিজার বিয়ের বয়স হয়েছে। এবার তাকে বিয়ে দিতে হবে। একজনকে নাকি সে পছন্দও করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বৌমাকে গিয়ে একদিন দেখে আসব। আপনি যাবেন তো আমাদের সাথে? জিন খাবার টেবিলে টুকটাক গল্প করতে করতে জেহবকে বললেন। তাই নাকি? অবশেষে আমাদের হিরোর কাউকে পছন্দ হলো। তা আমাদের বৌমার বাড়ি কোথায়? তার বাবা কি করে? জিন যতটুকু জানে সব খুলে বললেন। সব শুনে হাসলেন জেহব। ভাইজান, আমরা এই সপ্তাহের মধ্যেই বৌমার গ্রামে যেতে চাচ্ছি। লিসা আসলেই আমরা যাব। আপনি যাবেন তো আমাদের সাথে? লিসা কবে আসছে? তার বেড়ানো শেষ হলো অবশেষে। ও আগামী পরশু আসবে। ও যেই শুনেছে জাঙ্কুকের জন্য বউ দেখতে যাব, তখন থেকেই নাচানাচি শুরু করেছে। বারবার রিকোয়েস্ট করেছে ও আসলে যেন আমরা বৌমাকে দেখতে যাই। একটা মাত্র ভাইয়ের বউ দেখতে যাবে না আমার লিসা মা? নামজুন, তুমিও যাবে নাকি? তুমি গেলে আমিও যাব। 2 ভাই মিলে অনেকদিন কোথাও যায় না। নামজুন চাইছেন বড় ভাইকে সাথে করে নিয়ে যেতে। সেদিন আমার কোনো প্রোগ্রাম না থাকলে আমিও তোমাদের সাথে যাব। জিন আনন্দে স্বামী এবং ভাসুরকে আরো 2 চামচ ভাত বেশি দিলেন। তারা খেতে না চাইলেও জিনের জোরাজুরিতে খেতে বাধ্য হলো।